সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যের প্রতি নজর রাখছো। পাশাপাশি তোমাদের পড়ালেখাও চালিয়ে যাচ্ছ, যদিও তোমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা কাছে পাচ্ছি না। তারপর আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই অনলাইনের ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে শুনছো, আমাদেরকে বোঝার চেষ্টা করছো, আমাদের প্রতিষ্ঠানকে বোঝার চেষ্টা করছো। তো শুরু থেকেই তোমাদের লেখাপড়ার ব্যাপারে একটু মনোযোগী হতে হবে, তবে অবশ্যই মন প্রফুল্ল রেখে এই লেখাপড়ার কাজটা চালিয়ে যেতে হবে। আমি তোমাদের দুটি ক্লাস নিয়েছি এর আগে, প্রাচীন আরবের উপরে তাদের ভৌগোলিক অবস্থা, জলবায়ুর উপরে জনগণের প্রভাব। আজকে তোমাদের আমি আলোচনা করব সভ্যতা সম্বন্ধে। তোমরা জানো যে ইসলামের ইতিহাস সংস্কৃতি তোমাদের বিষয়, এবং ইসলামে কৃষ্টি কালচার যেগুলো আমরা মেনে চলি, তার পূর্বে কী ধরনের প্রাচীনকালে মানুষ চলাফেরা করেছে, তাদের বিশ্বাস কী ছিল। তো আমরা আজকে সভ্য জগতের মানুষ, এই সভ্যতা একদিনে আসেনি, তো আমরা একবারে সূচনায় চলে যাই কিভাবে মানুষের আবির্ভাব ইত্যাদি বিষয় নিয়ে, অর্থাৎ সভ্যতা সম্বন্ধে আজকে তোমাদের আমি ধারণা দিব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো তোমরা স্লাইডগুলোর দিকে। প্রথমেই আজকের ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাই। তোমাদের আজকের পাঠে আমি নিয়ে যাওয়ার আগে একটু তোমাদের মনটা ভালো করার জন্য ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আমার পরিচিতি ইতিপূর্বেও তোমাদের সাথে আমার ক্লাস যেহেতু হয়েছে, যে আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, টাঙ্গাইল। আজকে তোমাদের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র নিয়ে কথা বলবো, এবং আমি তোমাদের শুরুতেই বলেছি যে আজকে আলোচনা সভ্যতা নিয়ে। তো কিছু ছবি তোমাদের আমি দেখাই, ছবিগুলো লক্ষ্য করো, এবং এখান থেকেই তোমরা যে ধারণাটি পাবে সেটিই আমি তোমাদের বক্তব্য আকারে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি এই ছবিগুলো যদি মনোযোগ সহকারে দেখো এবং আমার কথাগুলো শোনো, তাহলে আজকের পাঠ বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, আদিম যুগের মানুষ তাদের পরনে কাপড়ের পরিবর্তে, বর্তমান যুগের কাপড়ের পরিবর্তে দেখা যাচ্ছে যে গাছের ছাল বা পাতায় এগুলা ব্যবহার করেছে। তাদের চুলগুলো অনেক লম্বা। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পাথর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তারপরের ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে পাথর দিয়ে পশু শিকার করার চেষ্টা চলছে, তিনজনের হাতেই পাথর। পরবর্তীতে পাথর থেকে আমরা দেখতে পাই যে সেই পশু শিকারের জন্য তারা এখন ধাতব পদার্থ ব্যবহার করছে, তারা এভাবে তাদের শিকারের অস্ত্রগুলো তৈরি করছে। আমরা দেখি যে এখানে মানুষ এই যে শিকার করে নিয়ে আসছে, গুহায় বসবাস, দলবদ্ধভাবে একটা থাকার প্রবণতা তাদের মধ্যে। আমরা আরও একটু দেখতে পাই পরে তারা তাদের জিনিসগুলো প্রক্রিয়া করছে, তাদের বন্য প্রাণীগুলোকে, কিছু প্রাণীকে তারা বশ করেছে গৃহপালিত প্রাণী হিসেবে। কুকুরের আমরা দেখা পাচ্ছি এখানে আমরা তীর ধনুক নিয়ে শিকারের দৃশ্য একটি দেখছি। আমরা এখানে ওই একইভাবে দেখছি যে তারা শিকার করে নিয়ে আসছে। শেষে আমরা দেখতে পাচ্ছি যে তারা কৃষির আবিষ্কার করেছে এবং এখানে ফসল তারা কাটছে, এবং মহিলাদের আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কৃষির শুরুটাই হয়েছিল নারীদের দিয়ে। তো এই জিনিসগুলোই আমরা আজকে এইভাবেই সেই আদিম মানুষ থেকে নিয়ে আমরা এখানে দেখলাম কৃষির উৎপাদনের দিকে গেল। এই যে একটা পরিবর্তন, এইটাই আস্তে আস্তে যে সভ্যতার দিকে মানুষ আস্তে আস্তে আসছে এবং সভ্যতার বিকাশ ঘটছে। তো আমরা এখন আলোচনায় চলে যাই, যে আমাদের আজকের আলোচনা সভ্যতা। পরিবর্তনীয় মানব ইতিহাসে ধাপে ধাপে যে কৃষ্টি দানা বেঁধে উঠেছে তাই সভ্যতা। কৃষ্টি ছোট ছোট অর্থে
কৃষ্টিগুলোর সমন্বয় করলেই সম্মিলিতভাবে যেটা আমরা পাই সেটি হলো সভ্যতা। সভ্যতার মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর মন মানসিকতা, চিন্তা চেতনা, শিক্ষা সংস্কৃতি, রীতিনীতি, জীবনবোধ ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটে থাকে। বস্তুত দীর্ঘকালের প্রক্রিয়ার মাধ্যমেই আধুনিক সভ্যতার বিকাশ ঘটেছে। এই সভ্যতা একদিনে আসেনি। আজ মানুষ বিমানে চড়ছে, বিমানের শব্দ শোনা যাচ্ছে না, বিমান চোখেও দেখা যাচ্ছে না কোথায় কিভাবে যাচ্ছে, কোনো কোনো বিমানে চালকও থাকছে না। কিন্তু এক সময় দেখা গেছে যে বেলুন নিয়ে উঠতেই অনেক সময় লেগে গেছে মানুষের। সেই বেলুন নিয়ে যারা উঠলো তাদেরকে আমরা এই জন্য খাটো করে দেখতে পারি না। তো আমরা এই কারণেই আমরা সভ্যতার প্রথম দিকেই আলোচনা আজকে করছি। সভ্যতা বিকাশের ধাপসমূহ, কয়েকটি ধাপে আমরা দেখব যে এটার বিকাশ ঘটেছে। প্রথম পর্যায়ে যেটি আমরা পাই সেটি হলো প্রস্তর যুগ। প্রস্তর অর্থ পাথর। তাহলে প্রস্তর যুগ বা পাথরের যুগ। এই যুগে মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপকরণ ছিল পাথর। আমি ছবিতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে মানুষ তাদের জীবন জীবিকার জন্য কিভাবে পাথরের উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ শিকার করার জন্য অস্ত্র তৈরি করা, আত্মরক্ষার জন্য নিজের কাছে তারা এই পাথরই রাখত। পাথরটাই ছিল তাদের জীবন যাপনের জন্য প্রধান একটি বিষয়। কাজে এটি হলো পাথরের যুগ। এই যুগকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। পাথরের যুগের দুটি অবস্থান, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়টাকে আমরা বলবো পুরোপলীয় যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ পাথরের যুগের প্রথম স্তর। এখানে মানুষ পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তারা নিজেদের পরিধেয় বস্ত্র এখনকার মতো তৈরি করতে শেখেনি। কাজেই তারা গাছের বাকল, পাতা দিয়ে পাতা খেত, ফলমূল খেত, গাছের বাকলও কোনো সময় খেয়েছে, পরিধেয় বস্তু হিসেবে ব্যবহার করেছে। এভাবে তারা জীবনযাপন শুরু করে। তারপরে তারা পশু শিকার করলো এবং পশুর গোস্ত তারা তাদের খাবার হিসেবে তালিকায় আনলো। এবং এই পশু শিকার করতে গিয়েই তাদের অস্ত্রের প্রয়োজন হচ্ছিল এবং সেই অস্ত্র তারা বানিয়েছে পাথর থেকে। এই জন্য পাথরের অস্ত্র ব্যবহার করতে তাদের দেখা যায়। কারণ একটা পাথর আমরা জানি যে অনেক ভার, সেটিকে ঘষে মেজে ক্ষয় করে যদি আমরা একটা ধারালো একটা পর্যায়ে আনতে পারি, হালকা ওজনও হালকা হয় এবং এটি ব্যবহারের সুবিধা হয়। এই সময় আগুন জ্বালাতেও তারা শিখেছিল, আমি স্লাইডে দেখিয়েছি। এবং তখন মানুষ স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করতো না, এরা যাযাবর জীবনযাপন করত। কোথায় পানি আছে, কোথায় খাদ্য ভালো পাওয়া যাবে, এই জিনিসগুলো দেখে দেখে তারা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হয়ে যেত। ধারণা করা হয়ে থাকে এই যুগ শুরু হয়েছিল 20 লক্ষ বছর পূর্বে। দ্বিতীয় পর্যায় পাথরের যুগের নবপলীয় যুগ। নবপলীয় যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়ে থাকে। অর্থাৎ এই প্রাগৈতিহাসিক যুগের পরেই যে যুগ সেটি হলো ঐতিহাসিক যুগ। তো ঐতিহাসিক যুগের পূর্ববর্তী যুগটা হলো প্রাগৈতিহাসিক যুগ। এটিকে বলা হচ্ছে নবপলীয় যুগ। নবপলীয়র আরেকটি নাম হলো নব্য প্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ। এই সময় মানুষ দেখা যায় আর যাযাবর জীবনযাপন খুব বেশি করছে না। সেখান থেকে কিছু মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করা শিখেছে এবং তারা একত্রিত হওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমাজ এই সময়ে গড়ে উঠেছে। তারা কৃষির ব্যবহারও আয়ত্ত করেছিল। পানির প্রাপ্যতার উপর নির্ভর করে বসতি গড়ে ওঠে। অর্থাৎ খুব সহজেই অনুমেয় যে মানুষের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন সেটি হলো পানি। কাজে পানির উৎস কোথায়, সেখানেই সাধারণত জনবসতি গড়ে উঠত। এবং আমরা জানি যে নদী পানির একটি বড় উৎস। কাজে নদীর তীরে তীরেই কিন্তু পূর্বে মানুষ বসতি স্থাপন করেছে। তারা নিজেদের প্রয়োজনে সামাজিক সংগঠন গড়ে তুলেছে, অর্থাৎ সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে। তবে যে জিনিসটি এই যুগে ছিল না সেটি হলো যে লিখন পদ্ধতি তখন আবিষ্কৃত হয়নি। যেহেতু লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়নি, কাজে লিখিত দলিল ছাড়া একটি যুগের ইতিহাস জানা খুবই কঠিন ব্যাপার। যার দরুন এই প্রাগৈতিহাসিক যুগের সম্বন্ধে ধারণা খুব একটা বেশি
পাওয়া যায় না। এই যুগের ব্যাপ্তিকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 1000 অব্দ পর্যন্ত। 5000 অব্দ থেকে দুঃখিত 1000 অব্দ পর্যন্ত এটার ব্যাপ্তিকাল ছিল। স্লাইডে একটু সমস্যা হয়েছে, এখানে 1000, 10,000, 50,000, 10,000। তো খেয়াল করবে যে খ্রিস্টপূর্ব বলতে প্রথমে বড় সংখ্যা থাকবে, পরে ছোট সংখ্যা থাকবে। আমি আবারও বলছি, এটি হবে 10,000। তাহলে 50,000 আগে, 10,000 পরে। কোন সময়ে? যখন খ্রিস্টপূর্বাব্দ হবে। আর যদি এটা খ্রিস্টাব্দ হতো, খ্রিস্টের জন্মের পরে, তাহলে আমাদের উল্টোটা দেখতাম, যে আমরা আগে দেখতাম 10,000, যে 10,000 থেকে 50,000 এরকম হতো। এভাবে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দের বর্ণনা করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যে খ্রিস্টপূর্বাব্দের বর্ণনা আগে হবে বড় সাল, তারপরে ছোটটি, আর খ্রিস্টাব্দের বর্ণনা হবে প্রথমে ছোট, পরবর্তীতে বড়। তো পুরোপুলীয় এবং নবপুলীয় যুগ সম্বন্ধে আমার মনে হয় যে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়েছ, যে মানুষ আদিম অবস্থায় নিজেদের জীবনযাপনের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তারা পাথরের ব্যবহার করেছে এবং প্রথম পর্যায়ে যাযাবর জীবনযাপন, তারপর আমরা দেখলাম যে সংঘবদ্ধ এক পর্যায়ে তারা আসলো, নদীর পাশে ঘরবাড়ি তৈরি করলো। সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ। তাহলে আমরা পেলাম প্রস্তর যুগ, তারপরে প্রাগৈতিহাসিক যুগ, প্রস্তর যুগের শেষ দিকে এসে যেটাকে আমরা বললাম, তারপর আমরা পাচ্ছি ঐতিহাসিক যুগ। আমি একটু আগে বলেছিলাম যে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক এর মধ্যে একটা বড় পার্থক্য হলো যে এই সব ঐতিহাসিক যুগে লেখনীর আবিষ্কার হয়েছে, লেখালেখির দলিলপত্র পাওয়া গেছে, কিন্তু প্রাগৈতিহাসিক যুগে পাওয়া যায়নি। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে ঐতিহাসিক যুগের সূত্রপাত হয়। এ সময়ে মানুষ লেখনীর ব্যবহার শেখে এবং বসবাসের জন্য শহর গড়ে তোলে। তাহলে আস্তে আস্তে এই যে সভ্যতার বিকাশটা খেয়াল করো, যে প্রথমে তারা বন জঙ্গলে গুহায় বসবাস করলো, সেখান থেকে তারা দলবদ্ধভাবে গ্রাম গড়ে তুলল, এখন গ্রাম থেকে তারা আবার শহরও গড়ে তুলছে। খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে সভ্যতার যুগের যাত্রা শুরু হয়। তাহলে সভ্যতার যুগের যাত্রা কখন শুরু হয়? খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে সভ্যতার যুগের যাত্রা শুরু হয়। তাহলে আবারও লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যে সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ বলা হচ্ছে যে প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে ঐতিহাসিক যুগের সূত্রপাত হয়। এ সময়ে মানুষ লেখনীর ব্যবহার শেখে এবং বসবাসের জন্য শহর গড়ে তোলে। আর এটির সময়কাল 5000 অব্দ হতে সভ্যতার 5000 অব্দ থেকে এটি শুরু, খ্রিস্টপূর্ব 5000 অব্দ। তোমরা প্রাগৈতিহাসিক নামটি শুনে মনে হয় যে একটু বিব্রত হচ্ছে, যে প্রাগৈতিহাসিক শব্দটি কেমন। যেমন আমরা নির্বাচনীর পূর্বে আমরা বলি প্রাক নির্বাচনী, তাহলে ঐতিহাসিকের পূর্বেরটাই হলো প্রাগৈতিহাসিক। এখানে কোনো জটিলতার কিছু নেই। শিক্ষার্থীবৃন্দ, আমরা সভ্যতার প্রাচীন যুগের ধীরে ধীরে বিভিন্ন ধাপে অগ্রসর হওয়ার জিনিসই দেখলাম। আমরা এখন জানার চেষ্টা করব যে আসলে সভ্যতা বলতে আমরা কি বুঝি। তো এই ব্যাপারে ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি, একজন ঐতিহাসিক, তিনি বলছেন মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকেই বলা হয় সভ্যতা। আবারও দেখো, মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকেই সভ্যতা বলা হয়। আমরা আরেকটি সংজ্ঞা লক্ষ্য করি। টি.ডব্লিউ. ওয়ালব্যাংক এবং টেইলর, তাদের মতে সভ্যতা হচ্ছে শহরের জীবনের উন্নত মানব জীবন ব্যবস্থা এবং এর সাথে লিখন পদ্ধতি, আইন, সরকার, ব্যবসা বাণিজ্য এবং ধর্ম সম্পর্কীয় মার্জিত ধারণার মতো কার্যক্রম জড়িত। তাহলে আমরা অনেক সময় মানুষের কাজ দেখে বলি যে মানুষটা অসভ্য। কেন? যে এই জিনিসগুলোর কোথাও হয়তো তার মধ্যে ঘাটতি আছে। সে হয়তো জীবনবোধ, তার যে আইন, সরকারের প্রতি যে তার একটা সমর্থন বা যেটা বলবো যে তার একটা সহযোগিতা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করা, কিংবা ধর্ম সম্পর্কীয়, শুধু যে নিজের ধর্ম সম্পর্কে কথা বলবো বা নিজের ধর্ম নিয়েই থাকবো, অন্যদেরটা ছোট বা খারাপ এ ধরনের মন্তব্য করে অন্য ধর্মাবলম্বীদের সাথে খারাপ ব্যবহার করা, এই যাই বলি না কেন, তো এই জিনিসগুলো আমাদের যত আমরা সভ্যতার যত আমরা আধুনিকতার দিকে যাব, তত এই সব জিনিসগুলো আমাদের মধ্যে খুব বেশি বেশি সুন্দরভাবে সমন্বয় ঘটবে। তাহলে আমরা সংজ্ঞা দুটি একটু খেয়াল করি আবার। আর্নল্ড টয়নবি তিনি বলছেন মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকেই সভ্যতা বলা হয়। আর টি.ডাব্লিউ. ওয়ার্ল্ড ব্যাংক এবং টেলরের মতে সভ্যতা হচ্ছে শহরের জীবনের উন্নত জীবন ব্যবস্থা, মানব জীবন ব্যবস্থা এবং এর সাথে লিখন পদ্ধতি, আইন, সরকার, ব্যবসা বাণিজ্য এবং ধর্ম সম্পর্কেও মার্জিত ধারণার মতো কার্যক্রম জড়িত। তাহলে যদি খুব সহজে আমরা এই সভ্যতাকে এই সংজ্ঞাগুলোর মাধ্যমে যা পেলাম সেখান থেকে বলতে চাই যে আমাদের আচার ব্যবহার, আমাদের বিশ্বাস, সব কিছুই, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই সভ্যতার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি খুবই সহজ জিনিস নিয়েই কথা বললাম। সভ্যতা সম্বন্ধে জানতে হবে এই কারণে যে সভ্যতার বিকাশ কিভাবে আসলো এটা না জানলে আমরা নিজেকে বুঝতে পারবো না, নিজেকে চিনতে পারবো না। তো আজকের আলোচনার আমি সারাংশ করতে চাই এভাবে যে পৃথিবীতে মানুষের যে আবির্ভাব, সেই 20 লক্ষ বছর আগের সেই মানুষ প্রকৃতির মধ্যে অন্যান্য প্রাণীদের সাথে লড়াই করে বেঁচেছে, প্রকৃতি থেকেই তাদের পরিধেয় এবং আহারের ব্যবস্থা করেছে, পুরোপুরি ছিল প্রকৃতি নির্ভর। আস্তে আস্তে তারা একতাবদ্ধ হয়ে সমাজবদ্ধ হয়ে বসবাস করেছে। প্রাণীদের কোনো প্রাণীকে তারা বশ করার চেষ্টা করেছে এবং তাদেরকে গৃহপালিত প্রাণীতে পরিণত করেছে। তারা কৃষির উদ্ভব করেছে, তারা আগুনের ব্যবহার শিখেছে। এইভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাই যে নদী কেন্দ্রিক, অর্থাৎ পানির প্রয়োজন মানুষের জীবনে, কাজেই যেখানে পানির উৎস আছে অর্থাৎ নদীকে কেন্দ্র করেই প্রাচীন যুগে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল এবং সভ্যতার বিকাশ ঘটেছিল। তো সেই মার্জিত জীবনযাপন সভ্যতার একটি অংশ। তো আমরা আজকে সভ্যতা সম্বন্ধে যে ধারণা পেলাম সেটার উপর আমরা একটু বইয়ের সাথে মিলিয়ে পড়ব এবং মনে রাখব, এবং এরই সূত্র ধরে আমি আগামী ক্লাসে তোমাদের আরও সুন্দর এবং পৃথিবীতে বর্তমান সভ্যতার পিছনে যাদের অনেক বড় অবদান সেই সভ্যতা নিয়ে কথা বলবো। তো সেই আগামী দিনের পাঠ ঘোষণার আগেই তোমাদের বাড়ির কাজ আমি একটু দিতে চাই। পুরোপলীয় এবং নবপলীয় যুগের মধ্যে পার্থক্য নির্দেশ করো। অর্থাৎ আমরা প্রস্তর যুগকে দুটি ভাগে ভাগ করেছি, একটি হলো পুরোপলীয় যুগ, একটি হলো নবপলীয় যুগ। এই পুরোপলীয় এবং নবপলীয় এই দুই যুগের মধ্যে পার্থক্যটা কোথায়, এগুলা দুটি যুগের উপরে ধারণা নিয়ে সেখান থেকে বের করতে হবে এবং এটা খাতায় লিখে রাখবে, আমরা প্রয়োজনে সেটা চেয়ে নেব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আগামী দিনের পাঠ ঘোষণা করতে চাই। আগামী দিন আমরা আগামী ক্লাসে আলোচনা করব প্রাচীন মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয় সভ্যতা সম্বন্ধে তোমাদের আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের পাঠ আলোচনা যা ছিল সেখানে এটাই শেষ করে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। যাওয়ার আগে বলতে চাই যে বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে, কোভিড-19 তথা করোনা ভাইরাসের যে পর্যায়ে আমরা আছি, তাতে আমাদের মনে রাখতে হবে যে নিজেকে নিরাপদ রেখে চলতে হবে। তোমরা দেখছো যে অনেক কিছুই কিন্তু খুলে যাচ্ছে, কিন্তু যে জিনিসটি সবচেয়ে দরকার সেলফ সেফটি, অর্থাৎ আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব যদি আমরা ঘরের বাইরে যাই এবং অপ্রয়োজনে আমরা বাইরে যাব না। ধন্যবাদ সবাইকে।